অবশেষে আমরা সেলাপাশে 800 সিসির গাড়ি নিয়ে পেরেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি দেখতে পাচ্ছেন গরম চায়ের কাপ নিয়ে আমি এখন বমডিলাতে। আজকের তারিখ হচ্ছে 25শে মে, এখন 6:43 বাজে। যখন কলকাতা গরমে ফুটছে তখন আমাদের এখানে রুম হিটার জ্বালিয়ে থাকতে হয়েছে। তো যাই হোক, সেটা ফ্যাক্টর নয়। কালকে যে জিনিসটা আমার জানানোর কথা ছিল সেটা রাত্রি হয়ে যাওয়ার জন্য আমি জানাইনি। অরুণাচল প্রদেশ সম্বন্ধে আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ওয়েব থেকে পড়েছি, কিন্তু টোটাল ফুল ইনফরমেশন আমার মনে হয় না এখন অব্দি কেউ দিয়েছে। সেটা হচ্ছে যে এটা না একটা এক্সট্রিম টেরিটরি। তো যে পরিমাণ ট্যুরিস্ট সিকিম যায়, দার্জিলিং যায়, তার 1/4 তো এখানে আসেন না, কারণ এটা অনেকটা ডিস্টেন্স। যে কারণের জন্য এই টেরিটরিটা কিন্তু একটু অন্য ধরনের। মানে কালকে ধরুন আমরা ওখান থেকে বেরিয়েছিলাম, আলিপুরদুয়ার থেকে বেরিয়েছিলাম, সেখান থেকে আমরা এখানে এসে পৌঁছালাম অলমোস্ট 8:40 নাগাদ। প্রথম কথা তো আমাদের এখানে মানে হোটেল পেতে একটু অসুবিধা হলো, যে তবু মোটামুটি আইডিয়া ছিল বলে আমরা হোটেল গ্রিন ভিউতে এসে থাকলাম, যেটা একদম বমডিলের উপরের অংশে। এখানে একটা স্টেডিয়াম দেখালাম, বুদ্ধা স্টেডিয়াম, ঠিক তার পাশে। প্রবলেমটা হচ্ছে সেটা না, প্রবলেমটা হচ্ছে যেমন ধরুন আপনারা যদি গ্যাংটক বা দার্জিলিং বা লাচুং ওই সাইডগুলোতে যান সিকিমের, ওখানে আপনারা মোটামুটি ধরুন 8টা, 8:30, 9টার মধ্যে গেলেও কিছু পাবেন। কিন্তু এখানে কালকে 9টার সময় এসে আমরা খাবার পেলাম না। আমাদের হোটেলের রেস্টুরেন্ট ছিল, ওরা বললো আমাদের রেস্টুরেন্ট বন্ধ। পাশে একটা হোটেল গেলাম, তারাও বললো বন্ধ। এদিকে একটা রেস্টুরেন্টে গেলাম, তারাও বললো বন্ধ। অবশেষে এইখানে হোটেল লা বলে একটা স্টেডিয়াম ছিল, সরি মানে হোমস্টে ছিল, ওখানে যেতে ওরা বললো যে হ্যাঁ আমাদের কাছে খাবার অ্যাভেলেবল, কিন্তু আপনাদের তাড়াতাড়ি আসতে হবে, না আমরা বন্ধ করে দেবো। তো অবশেষে আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। দেখুন, এক্সট্রিম জায়গা হিসেবে জায়গাটা তো খুব ভালো। কালকে আমরা রাত্রে ঢুকেছি। তার মধ্যে আরেকটা প্রবলেম যেটা, যে এখানে ম্যাক্সিমাম পেট্রোল পাম্প 7টা, 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর তার মধ্যে এদের একটা প্রবলেম চলছিল, এবং সেই ব্যাপারটাও না আমি খুব ধোঁয়াশার মধ্যে আছি এক্স্যাক্টলি কী হচ্ছে। কিছু জন বলছে যে প্রবলেম হয়েছে, তার একটা খবর আমরা পেলাম যে একটা পেট্রোল পাম্পে কিছু একটা ঝামেলা হয়েছে পুলিশের সাথে, সেই নিয়ে একটা ধর্মঘট চলছিল। আবার কিছু লোক বলছে না, কোনো কিছুই নেই। আবার কিছু লোক বলছে পেট্রোল পাম্পে নাকি নজল খারাপ, যেগুলো থেকে দেওয়া হয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে নজল কি একসাথে সব পেট্রোল পাম্পে খারাপ হয়ে গেল? তো যাই হোক, কালকে আমরা রিজার্ভে এত দূর অব্দি এসেছি, সেটাও একটা বড় হেডেক, টেনশন ছিল, এখনও টেনশন আছে, কারণ এখনও গাড়ি রিজার্ভেই পড়ে আছে। জানি না বেরোনোর সময় আমি পেট্রোল পাবো কিনা, কারণ কালকে আসার সময় যে কটা পেট্রোল পাম্প আমরা গেছি সব কটা পেট্রোল পাম্প বন্ধ ছিল, এবং কেউ কোথাও ছিল। তো আপাতত আজকের আমাদের প্ল্যান ছিল, কালকে আসার পর তুমি ভেরি ফ্র্যাঙ্ক আমার মনে হয়েছিল যে অরুণাচল প্রদেশে আমি হয়তো আর ঘুরবো না, আমি বেরিয়ে যাবো। কারণ মানে কোথাও না কোথাও মনে হচ্ছিল যেন কারো হেল্প পাচ্ছিল না, সব কিছু যেন বিপক্ষে যাচ্ছে। এবং আপনাদের অবগতির জন্য জানাই, অরুণাচল প্রদেশটা যারা আমার ব্লগ দেখেন, আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম করব, যে কারণে আমি প্রথম দিকে বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, কারণ আমরা জানি না যে আমরা আদৌ অরুণাচল প্রদেশ আসতে পারবো কিনা। অরুণাচল প্রদেশ আমরা আসতে পারবো কিনা সেই কারণের জন্য আমি আপনাদের জানাইনি, কারণ ডিস্টেন্সটা অনেক, প্রায় কালকে কত কিলোমিটার গাড়ি চালিয়েছি সেটা আমি আপনাদের এডিটিংয়ে আগে দিয়ে দিয়েছি। অলমোস্ট কালকে 467 বা প্রায় 500 কাছাকাছি গাড়ি চালানো হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যারা নিজেরা গাড়ি ড্রাইভ করে আসতে চাইছেন, বমডিলা হোক বা যে কোনো দেখবেন শহরের মধ্যে, যেমন দার্জিলিংয়ের মধ্যে কালিম্পং প্রচণ্ড হাই ক্লাইম বা ডিক্লাইন থাকে, এখানে কিন্তু ঠিক সেম। ম্যাক্সিমাম লোকে কি করে হাইওয়েটা দেখায়, হাইওয়েতে আপনি বুঝতেই পারবেন না যে এক্স্যাক্টলি কতটা হাই ক্লাইম বা ডিক্লাইন থাকে। কিন্তু যখনই আপনি একটা কোনো মানে এরিয়ার মধ্যে ঢুকবেন, কোনো একটা শহরের মধ্যে ঢুকবেন, তখনই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক হাই অল্টিটিউড গেইন করতে হবে। কালকেও আমাদের তাই হয়েছে। গাড়ি
সেকেন্ড গিয়ারে তো ছেড়ে দিন, ফার্স্ট গিয়ারে পারফর্ম করে আমাদেরকে আনতে হয়েছে এখানে অব্দি। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের অনুভূতি। তো সকলকে আরও একবার সুপ্রভাত বমডিলা থেকে। তো যারা অরুণাচল প্রদেশ আসবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, অরুণাচল প্রদেশ হেক্টিক জার্নি করার জন্য নয়, যেটা আমাদের প্রবলেম হয়েছে। মানে আমরা কালকে 9টায় ঢুকেছি, প্রথম দিন আমরা কলকাতা থেকে আলিপুরদুয়ার এসেছি 777 কিলোমিটার, তারপর দিন আলিপুরদুয়ার থেকে ডিরেক্টলি বমডিলা এসেছি। তো এইভাবে করলে হবে না, আপনাকে ছোট ছোট করতে হবে এবং চেষ্টা করতে হবে যে 2:30, 3টে বা 4টের মধ্যে যেখানে ডেস্টিনেশন আপনার যাওয়ার কথা সেখানে আপনি পৌঁছে যেতে পারছেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এটা আমি কোনো ব্লগে দেখিনি, মানে আমরা অবশ্য জানি না, হয়তো কেউ এরকম বিপদে পড়েনি, তারা হয়তো সেইভাবে করেছেন, কিন্তু আমরা যেহেতু হেক্টিক করতে গেছিলাম, কালকে আলিপুরদুয়ার থেকে এখানে আসা অবধি প্রায় অলমোস্ট 467 কিলোমিটার এরকম কিছু একটা ছিল। তো 467 কিলোমিটারটা পাহাড়ের মধ্যে ছিল ধরুন প্রায় 140-45 কিলোমিটার, তো খুব সোজা জিনিস নয়। তো যাই হোক, এইভাবে এখানে ট্রিপ করবেন না। তো এখন আজকে আমাদের প্ল্যান এখান থেকে বেরিয়ে আগে প্রথমে পেট্রোল নেওয়া, জানি না কী কন্ডিশন আছে। পেট্রোল যদি না পাই তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়তো প্ল্যান চেঞ্জ করতে হবে। যদি পেয়ে যাই তাহলে আমাদের টার্গেট তাওয়াং যাওয়া। তো চলুন, আপনাদেরকে মোটামুটি এখানকার ব্যাপার বলে দিলাম। এবং এটাই খুব ঠিক যে পাহাড়ে যখন যাচ্ছেন সময় নিয়ে যাবেন। আর পাহাড়ে গেলে এখন একটা জিনিস বুঝে গেছি যে সন্ধ্যে রাত্রি নয়, আপনাকে আগে ঢুকতে হবে। আর মানে আমার অভিজ্ঞতা ছিল না, কারণ আমি বহুবার সিকিম গেছি। তো সিকিমের সাথে এর তুলনা করলে চলবে না। এটা অরুণাচল প্রদেশ, এটা একটু অফবিট, যে কোনো এখানে লোক সংখ্যা অনেক কম, পর্যটকও কম, তো এরা একটু অন্যভাবে চালায়। যাই হোক, কালকে আমরা হোটেলে গ্রিন ভিউতে ছিলাম, এখানে তো দেখিয়ে দিলাম। এখানে কালকে আমাদের 800 টাকা করে ভাড়া পড়েছে। আর সামনে এখানে একটা হোটেল ছিল, তারা বলেছিল 1200 টাকা, কিন্তু ওদের একটাই রুম ছিল। মোটামুটি বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু কালকে রাত্রেই 9টার সময় উঠে তখন আমাদের হাতে অপশন ছিল না যে একটু ঘুরে দেখার, তো আমরা এখানেই এসে থেকেছিলাম। রুম রিভিউ আমি দিয়ে দিচ্ছি, রুম ভালো, অবস্থা ভালো, খারাপ নয়, ওভারঅল ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন চাটা খেয়ে নিয়ে বেরোই, আর বেরিয়ে গাড়িতে বসে কথা হোক। আপনাদের উপর থেকে একবার শহরটাকে দেখানোর জন্য বমডিলা আর একটু হোটেলের একদম টেরেসে আসলাম, একদম রিজার্ভার যেখানে থাকে, এক্সট্রিম জায়গায়। তো একবার দেখুন, ভালো লাগবে আশা করি। আর ব্যাপারটা হচ্ছে কি জানেন, ঘুরতে এসে শুধু ঘুরলাম কি দেখলাম সেটা তো দরকারই, তার সাথে সেখানকার প্রস অ্যান্ড কনস, মানে কী কী অসুবিধা সুবিধা সেগুলো সকলকে জানিয়ে দেওয়া উচিত। কারণ আমি এত ভিডিও দেখেছি, কালকে কেউ কোনো ভিডিওতে দেখিনি যে এখানে একটু যদি রাত্রি হয়ে যায় তাহলে এরকম একটা বিপদের এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে বমডিলা শহরটা, দেখতে পাচ্ছেন। আর কালকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই উঠেছি, প্রচণ্ড হাই ইনক্লাইন বা ডিক্লাইন ছিল। এখানে একটা পেট্রোল পাম্প আছে, আর এইদিকে পাহাড়টা খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুরো শহরটা, অলমোস্ট অদ্ভুত সুন্দর, ভালো লাগলো। তো অরুণাচল প্রদেশ ঘুরতে আসলে প্রত্যেকেই সময় নিয়ে আসবেন, হেক্টিক করবেন না, টাইম রাখবেন। যে কোনো ডেস্টিনেশনে পৌঁছাচ্ছেন সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স পৌঁছে যেতে হবে। যাই হোক, চলুন এবার এখান থেকে বেরোনো যাক, গাড়িতে বসে বাকি কথা হচ্ছে। আর একটা জিনিস আপনাদের অবগতির জন্য বলে রাখি, যেটা আমার বলা উচিত বলে মনে হয়, এটা আমি ভুলও হতে পারি, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সেটা হচ্ছে সিকিম দার্জিলিংয়ে কী হয়, রাস্তা একটু ন্যারো হয়, দুটো গাড়ি পাশাপাশি পাস করে। এখানে কিন্তু রাস্তা বেশ ওয়াইড, বেশ চওড়া, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কালকে রাত্রিবেলা আমরা একটা বড় বিপদে পড়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখেছেন, যে ওখানে পুরো ল্যান্ডস্লাইড ছিল এবং সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে যেতে হচ্ছিলো, সেই রাস্তায় একটা জায়গাতে বুদবুদ করে জল উঠছিল, মানে সেটাও ল্যান্ডস্লাইড জোন। এবং যখন আমরা ওখান থেকে ক্রস করি তখন ওখান থেকে আস্তে আস্তে করে নুড়ি পাথর পড়ার আমরা আওয়াজ পাচ্ছিলাম। তো যাই হোক, সেই রিস্ক নিয়ে আমরা এসেছি। সিকিমের দিকে বা দার্জিলিংয়ের দিকে যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, রাস্তাগুলো অনেকটা পাহাড়ের উপরে মাথার দিকে, আর এখানে কি হয়েছে, রাস্তাগুলো পাহাড়ের প্রায় পেটের দিকে। মানে আপনি যখন রাস্তা দিয়ে আসবেন, রাস্তার পাশেই অনেক উঁচু উঁচু পাহাড় দেখবেন, যেটা কিন্তু সিকিমে দেখা যায় না। তার ফলে কি হয়,
এখানে প্রত্যেকটা জায়গায় যারা আমার ভিডিও ফলো করেছেন তারা দেখছেন যে প্রত্যেকটা জায়গায় স্টোন পড়ে আছে, স্টোন মানে পড়ছে, বেল্টিং হচ্ছে, সবসময় পড়ছে। তো এটা একটা খুব রিস্কি, মানে যেহেতু মাঝের দিকে সিকিমের, আমরা ভাবি যে সিকিমের পাহাড় খুব খাড়া, আলটিমেটলি কথাটা ঠিক, ওখানে উপরের দিকে করে বলে নিচটা খুব খাড়া লাগে, এখানে আবার মাঝের দিকে করে বলে নিচটা হয়তো অতটা খাড়া লাগে না, কিন্তু রাস্তা থেকে পাহাড় অনেকটা উঁচুতে, সেটা আমি আজকে আপনাদের যাওয়ার সময় দেখাবো। তো এখানে কিন্তু মানে পাথর পড়ার প্রবাবিলিটি অনেক বেশি, যেটার কারণে এটা একটু এক্সট্রিম। হোটেল গ্রিন ভিউয়ের একটু রুম রিভিউ দিয়ে দিই, মাদের রুমটাই দেখেন। আসছি, এটা হচ্ছে মাদের রুম। এখানে একটা ড্রেসিং মানে ওয়ার্ডরোব ছিল, টিভি ছিল, রুম হিটার দিয়েছে, রুম হিটার ফার্স্ট ক্লাস কাজ করেছে। একটা বসার জন্য দুটো ছোটো ছোটো চেয়ার আছে, টেবিল আছে, চেয়ার আছে, একটা টেবিল আর একটা 6x7 খাট। আর এখানে একটা বড় ধরনের মিরার দেওয়া আছে। আর এটা হচ্ছে বাথরুম, গিজার ছিল, গিজার ফার্স্ট ক্লাস কাজ করেছে, ইউরোপিয়ান স্টাইল কুমোড আর বেশি। আর বাইরের ভিউটা ছিল অনেকটা এখান থেকে এইরকম, এ ছিল এখানকার। আচ্ছা, এবার আমাদের রুমের রিভিউটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। মহারানী এখন ওঠেননি, শুয়ে আছেন, অগোছালো আছে, ওটাকে ইগনোর করবেন। এখানেও একটা ওয়ার্ডরোব ছিল, আর টিভি ছিল, বসার একটা টেবিল ছিল, দুটো ছোটো ছোটো কোনো চেয়ার, মিরার এখানেও ছিল সেম টাইপের। আর ইউরোপিয়ান স্টাইল কোমোড, গিজার ছিল বেশি। আর এর বাইরের ভিউটা এরকম। আর আমাদের গাড়ি পার্কিং হয়ে আছে এই যে হুতু, কিন্তু তেল নেই, তো তেলটা নিতে হবে, তেলটা কোথায় আছে জেনে নিয়ে তারপর বেরোবো। বমডিলাতে দেখবার মতো অনেকগুলো জায়গাই আছে, কিন্তু আমরা কিছুই দেখবো না, কারণ আমাদের আজকের জার্নি হবে তাওয়াং অবধি। তাওয়াংটাই আমাদের মেন ডেস্টিনেশন। তো এখানে যারা যারা আসবেন, যদি বমডিলার সাইট সিইং করতে চান, বমডিলাতে একদিন থাকলে আমার মনে হয় ইনাফ, কারণ জিনিসপত্রগুলো খুবই আশেপাশে, যতটুকু কথা বলে জেনেছি। তো তাদের সুবিধার জন্য আমি এই লিস্টটা দিয়ে দিলাম যে বমডিলাতে এক্স্যাক্টলি আশেপাশে কী কী দেখবার আছে, তাতে আপনাদের ট্রিপ সাজাতে সুবিধাজনক হবে। রিপোর্টিং 8টায় আমরা বমডিলে ছাড়ছি, আর কালকে আমরা এখানেই ছিলাম। তো এখন যাওয়ার কথা আমাদের স্ট্রেট রাস্তা দিয়ে, কিন্তু যেহেতু তেল নেই, আগে পেট্রোলটা নেবো, তারপরে আমরা বেরোবো। তো পেট্রোলটা বললো এখান থেকে নিচেই আছে, হ্যাঁ, তো আগে পেট্রোলটা ভরে নিই, তারপর আবার ওখান থেকে কালকের কি আকাশ আর আজকে রোদ উঠতে কি সুন্দর পরিবেশ। কাল আমরা এলাম কিরকম পরিবেশ, বাহ, কত দোকান দেখুন। বমডিলা এইসব ওরা সব ছিল, এখানে বমডিলা তো প্রচুর জিনিস দেখাচ্ছিল, দেখার আছে। তো আমরা সেই সাইট সিনটা করলাম না তো, সময় কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আজকে পুরো রিস্ক নেওয়া দরকার হলে 50 লোককে জিজ্ঞাসা করবো। ফরচুনার যাও, টাকা তোমার অনেক দামি গাড়ি, তুমি যাও, আগে যাও। হ্যাঁ, কি দারুণ জায়গা, কি শুধু বললাম না মা, সাইড সিনে থেকে আপনার শুধু এইগুলো দেখেই বোরিং পড়ে যাবে। আর কালকে সন্ধ্যেবেলা কি করবে, মনেস্ট্রি আছে। আমরা কালকে কম তাড়াতাড়ি বেরিয়েছি বলুন, খুব সুন্দর বলে এগুলো না। আচ্ছা, 460 কিলোমিটার টু এমটি। কালকে টোটাল 32,982 হয়ে গেল। কালকে আমরা 481.9 কিলোমিটার গেছি, আর অ্যাভারেজ দিয়েছি 20.5 কিলোমিটার পার লিটার। তো এবার এটাকে দুটোকে জিরো করব, এখান থেকে টোটাল ডিস্টেন্স আপনাদের জানাবো। তাহলে এই জিরো, হ্যাঁ, ট্রিপ জিরো, অ্যাভারেজও জিরো, তাহলে অ্যাভারেজ আর ট্রিপটা দুটোই জানা যাবে। আর এখানে টোটাল তেল গেল কত টাকার? 2481। এখানে তেল গেল 2481 টাকা। আর 1.2 লিটার একটু রেখে দিয়েছি মনের শান্তির জন্য আর কি। হ্যাঁ, ওটা খিদে পেলে বাবা ওটা যে মাজা ভেবে খেয়ে নেবে না তো, খেলে কে খাবে, খাবুক ছাড়া কেউ খাবে না। বাহ, গোলাপগুলো কি সুন্দর। মনেই আছে টেঙ্গা এ হচ্ছে এদিকে বোধহয়, তেজপুর টেঙ্গা এদিকে, এইদিকে, মানে এদিকে যাবো, তাওয়াং এদিকে যাবো। তাওয়াং এদিকে। তো ও একবার জিজ্ঞেস করে নিন। এদিকে দেখাচ্ছি।
দজি সব দাদা তাওয়াং ইস তরফ। থ্যাংক ইউ। কিছু তোমরা 8:35 বাজে খাবে কি না এতে কি খাও কি বলে দিরাঙে কি খাও? না না কত বেশি সময় লাগে 42 একটু তো উঠেছে না সবে বিস্কিট টিস্কিট খেলাম তো একটু চলুক একটু করে টেনে দিতে হবে এখন সবে উঠেছি তখন একটু দাঁড়ালে একটু পাটাগুলো ছেড়ে যাবে এই দেখুন মা দেখুন এবার দেখতে থাকুন কেন অরুণাচল আসা এইবার দেখতে থাকুন পাহাড়গুলো রাস্তা থেকে কত উঁচু। ওরা মিডিলে একদম নিচের দিকেই বললে চলে হ্যাঁ একেবারে প্রায় গড়ার একটু উপরে করেছে করে রাস্তা আর করেছে। তারা করে পাহাড়ের একদম একদম চূড়ায়। টপে টপে করে কিচ্ছু শোধ হয়নি এখনো আসল তো সেলা পাস হয়ে ওঠা এখনো কিচ্ছু শোধ হয়নি গাড়ি যদি নিয়ে বুমলা যাওয়া যায় তাহলে যাবো লোকের গাড়িতে যাবো ঠিক কেন লোকের গাড়িতে যাবো? না আমি টাকা দেবো। না আমি যাবো আমি তোমার সঙ্গে- আমি যাবো না, তুমি লোকের গাড়িতে যাবো আমি আমার গাড়ি নিয়ে যাবো না, না 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 তাহলে তো আমার গাড়ি যাবো যাবে আমি বলছি তোমাকে একটু মানে না আমি যথেষ্ট রেস্টে আছি কোনো অসুবিধা নেই। আমি তো একবারে মানে দুঃসাহসিকতা শুরু করে দিচ্ছি। রেস্ট লেনে কেন আমি যদি বুমলা যদি আমার গাড়ি নিয়ে যেতে পারি যাবো নাহলে যাবো বুমলা তো যেতে দেবে না মনে হয় সঙ্গীত স্যার লেক অব্দি যদি যেতে দেয় সঙ্গীত স্যার লেক তো যাবোই বাহ এই কথা তো ছিল না তোমার সাথে সঙ্গীত স্যার লেক তো যাবোই কিরকম বেরোচ্ছে रेस लेने का नहीं रेस देने का। জিন্সের প্যান্টটা পরে ঘুমিয়ে যাচ্ছে এখানে সব দাঁড়িয়ে কি দেখছে ভ্যালি নর্মাল স্পিড মিটস এভরি নিডস কাকা আগে উড়ে উড়ে যাচ্ছে কেন কত স্পিডে যাচ্ছে? এখন 40 না 40 তো যেতে 40-এর উপর যাওয়া যাবে না। দরকার না না রেখা না না আমি ধীরে সুস্থে চলো এই আমরা অবস্থা। সন্ধ্যার আগে ঢুকবো এইটা আমি সবসময় বলছি এখানে চাপ নেওয়া দরকারি মা হোটেল টোটেল সব কনফার্ম হয়ে গেছে সুতরাং ওরা যত রাত্রি হোক ওরা খুলে রাখবে খাবার করে রাখবে না সেটা কথা না হোমস্টে করেছো নাকি? হ্যাঁ হোমস্টে হোমস্টে এখানে একদিনে একটা হোটেল নিলে একদিনে হচ্ছে 1800 সেটা 1500 অথচ এর থেকে তাওয়াংয়ের হোটেল ভাড়া বেশি হ্যাঁ কারণ অনেক উঁচুতে অনেক ওখানে এখানে অনেক হোটেল ছিল কিন্তু কালকে খোঁজার মতো সময় নেই। রাত্রিবেলা সব বন্ধ করে দিয়েছে কে খুঁজবে এই দিতে চাইছিল না লাস্টের দিকে না সেটা কথা না আমরা কালকে না এটা যদি আমরা আগে থেকে কোথাও বুক করে দেখে দেখে আসতাম এটা অনেক কমে হয়ে যেত হাজারে হয়ে যেত হ্যাঁ সে তো বুঝতে পারছি। টাকাটা অনেক বেশি অরুণাচল আসার তো আমাদের সত্যি প্ল্যান প্রোগ্রাম ছিল না এটা তো হুটহুট করে আসা আরে আর তো প্রতি ঘন্টার রিপোর্টার হাজির 9:14 আমরা মোটামুটি আমাদের টিফিন কমপ্লিট করেছি যা এনেছিলাম আর কি মুড়ি টুড়ি এখন বমডিলা থেকে আমরা অলমোস্ট 28 কিলোমিটার এসেছি আর দিরাঙে গিয়ে আমাদের টিফিন করার খুব ইচ্ছে আছে রাস্তাঘাট তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট যথেষ্ট চওড়া বেসিক্যালি রাস্তার যেটা আপনাদের আগেও বলেছি যে রাস্তার উপরের পাহাড়ের উচ্চতাটা অনেক বেশি যেটা সিকিমের ক্ষেত্রে নয় বা দার্জিলিং ক্ষেত্রে নয় এখানে পাহাড়ের উচ্চতাটা অনেক বেশি রাস্তা থেকে সেই জন্য একটু স্টোন ফোন এদিক ওদিক ছিটকে ছাটকে পড়ে থাকে যাই হোক এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি তাওয়াং এখনও এখান থেকে দেখাচ্ছে অ্যাজ পার গুগলা 147 কিলোমিটার লাগবে 1:40 তো আমরা জানি তার তখন পৌঁছাতে পারবো না আরও সময় লাগবে ঠিক আছে চলতে থাকি এদিকে 53 মান্ডালা এদিকে 28 আর এদিকে কোনো পাওয়াই গেল না মনে হচ্ছে দিরাং আর এরই ছিল মান্ডালা ওয়েলকাম টু ডিরাং এসে গেছি আমি বললাম না এটা ডিরাং দিরাং ঢুকে গেলাম ওয়েলকাম টু দিরাঙে ডিরাং খানা পিনা একটু করতে হবে আচ্ছা এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে সেলা টপ এখান থেকে 67 আর তাওয়াং হচ্ছে 144 জসমানগড় আর এটা 87 দিয়ে গেলে ওই এপ পাওয়া যাবে মান্ডালা টপ পাওয়া যাবে এইটা দিয়ে যেতে হবে মান্ডালা এটা দিয়ে মান্ডালা এটা দিয়ে এখন এটাতে সেলা টপ জসমানগড় তাওয়াং সব কাকা তুমি কি গাড়ি চালাচ্ছো বাহ এখনো
দিরাঙে আসলাম, দিরাঙে এখানে দাঁড় করালাম। এখানে একটা হোটেল ছিল, হোটেল স্নো লায়ন গেলাম, ওদিকেও দু একটা হোটেলে গেলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে সব হোটেলগুলোই লোক নেই রিসেপশনে। একটা লোক বললো তো হোটেল বুক, তো আমি বুঝতে পারছি না, 27 তারিখ পুরো বুক বললো, এরাও বললো পুরো বুক। এবার অন্য কোথাও থাকার কি ব্যবস্থা করা যায় দেখতে হবে। এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য এলাম। আমি একটু ওয়াই মোমো, এই না ওয়াই, আর এরা খাবে হচ্ছে আলুর দাব পরাঠা, দেয়নি এখনো, আলুর পরাঠা 40, জল এইটা কুপা করে খেয়ে নাও। Los bilbalicos cantan con suspiros de amor. Mine llama mi ওই ব্যাগ থেকে যেটা বার করছে, এটা আসাম থেকে এসছে না? হ্যাঁ আসাম থেকে এসেছে। এরা তো বেরিয়ে পড়েছে, প্রচুর মেয়ে এখন। একটা মেয়ে তো রাত্রিবেলা করে বেরিয়ে এদিক ওদিকে যায়, বাইক নিয়ে। এখন মানে কোভিডে যখন সার্ভিস মানুষের হয়ে গেল, প্রচুর মানুষের চাকরি চলে গেল, প্রচুরই হলো, তারপর থেকে ব্লগার মুখ বেরিয়ে বেশি বেরিয়েছে। হ্যাঁ, এটা করেও তো ইউটিউবে ছাড়লে একটা তো টাকা আসে। যে যত বেশি ভিডিও তুলে ছাড়তে পারবে তত বেশি তার ভিউয়ার্স হবে, তত সেভাবে টাকা পাবে। এতে কি হয়, নিজেদের কিছু জায়গাও দেখতে পেলেও প্লাস কাজও তো করলো, সংসারটাও চলবে। আবার কিছু মানুষ শখে করে। এখানে খুব বড় প্রতি ঘন্টা রিপোর্টার মাঝে গায়েব হয়ে গেছিল খেতে, তো ওই জন্য রিপোর্টিং করা হয়নি। আমরা দিরাং থেকে কিছুটা নেমে এসেছি, একটা ইনফরমেশন বোর্ড পেলাম, এখানে দেখাচ্ছে তাওয়াং এখান থেকে 134 কিলোমিটার, শেলাপাস 57 কিলোমিটার, বৈশাখী 42, সেঙ্গা 27 কিলোমিটার। সেঙ্গা, হ্যাঁ সেঙ্গি না সেঙ্গা, যাই হোক এখনো আমরা 129 কিলোমিটার দূরে, 47 কিলোমিটার সবে এসেছি। দিরাং ক্রস করলাম, এবার তাওয়াংয়ের উদ্দেশ্যে। দিরাংয়ের রাস্তা তো দেখালাম আপনাদের। দিরাংয়ের শহরের মধ্যে কিন্তু রাস্তা বেশ ন্যারো, হ্যাঁ যেটা হয় আর কি। আবার হাইওয়েতে যখন পড়ে যাবেন তখন আবার রাস্তা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। কিন্তু আমরা এখনো কোনো হোটেল বুক করতে পারিনি আর কি ওখানে, দেখা যাক কি করা যায় আসার সময়। ना जाने कब से था इंतजार, एक ना एक दिन आना है तुमको। অরুণাচল প্রদেশের রাস্তাঘাট এত সুন্দর, এত ওয়াইড, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা ড্রাইভ বা রাইড করতে ভালোবাসেন তাদের জন্য স্বর্গরাজ্য হতে চলেছে। আমি রাস্তার ছবি সবসময় একটু বেশি দিই, কারণ আমি চাই যাদের কাছে গাড়ি আছে তারা তার নিজেদের গাড়ি নিয়ে আসুক বা বাইক নিয়ে আসুক, কিছু না, শুধু একটু সন্তর্পণে, একটু কনসিয়াসলি চালাতে হবে, ক্যাজুয়ালি নয়, একটু খেয়াল রাখতে হবে, একটা নতুন স্পিড মেনটেন করতে হবে এবং নিজের লেনে চালাতে হবে। তাহলে পাহাড়ে গাড়ি চালানোটা কোনো রকেট সায়েন্স নয়। गन्ना दे विच पिपल पत्तियां बाही चूड़ा खनके, बन ठन के मुटियारा आइयां आइयां पटोला बन के। गन्ना दे विच पिपल पत्तियां
পেলাম নায়ক মাডুং ওয়ার মেমোরিয়াল। জানি না, দেখতে পেলাম ওখানে কিছু লেখা আছে, তো ওয়ার মেমোরিয়ালটা একবার দেখে নিই। দেওয়া আছে War memorial is located between Dirang and Sea Lao NH13. The memorial is approximately 30 minutes drive from Dirang. The war memorial was constructed by the local to pay homage to the heroic action by Indian Army. Built. এটা যারা দেখতে চান, পড়তে চান, পড়ে নেবেন। এটা খুব একটা অফবিট টাইপের ডেস্টিনেশন, মানে এটা থেকে আসে না জেনারেলি, তবু সুন্দর। আমার গাড়িটা ওখানেই পার্ক করেছিলাম, দেখে নিলাম, উপরে উঠলাম না। সুন্দর। এটা দিরাং থেকে যখন আপনারা তাওয়াংয়ের দিকে যাবেন তখন পাবেন। একদম ঘোড়াটা ওখান থেকে উপর থেকে নিচে নামলো। হ্যাঁ, ওই উপর থেকে নিচের দিকে নামলো এই ঘোড়াটা। ঘোড়া আরেকটা আছে যে তিনটে, প্রতি ঘন্টা রিপোর্টার 11:09। এখন 61 কিলোমিটার এসেছি আমরা। দেখেছো, আমি রিপোর্টিং করছি, এরা রান্না করছে। প্রতি ঘন্টা রিপোর্টার হাজির 11:09। আমরা বমডিলা থেকে 61 কিলোমিটার এসেছি, আর হয়তো 40 কিলোমিটার বাকি সেলা টপ অব্দি যেতে। তাওয়াং এখান থেকে 115 কিলোমিটার, 3 ঘন্টা 35 মিনিট লাগার কথা। আর তার মধ্যে তো আপনাদের সুন্দর কিছু ভিউ দেখাচ্ছি। আমার যে কোনো রকম ডেস্টিনেশনের থেকেই বিশেষ করে ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে। একটা ডেস্টিনেশন ঠিক আছে, একটা তার অন্য ব্যাপার আছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা আরেকটু বেশি ভালো লাগে। একদিন আপনাদের রিপোর্টার বলেছিল মনিকা মাঠে হাগে, আর আমি আরেকটা ওইটাই বলেছি, আরেকটা প্লে মনিকা মাঠে হাগে। এই ভুলটা আমি করে দিই। ও একটা রাস্তার ধারে ঝর্ণা, কি সুন্দর, বেশ ভালো জল পড়ছে অনেক উঁচু থেকে। পুরো ইউটিউব থেকে। হ্যাঁ হ্যাঁ ধরে আছে। ওইখান থেকে পড়ছে, ওই দেখো, ওই উপর থেকে পড়ছে। ও একটা নাম না জানা ঝর্ণা, আওয়াজ দেখুন কি বিশাল উঁচু থেকে, ওইখান থেকে পড়ছে এই নিচ অব্দি। গাড়ি আমরা এখানেই পার্ক করছি। স্টপ অ্যাক্সিডেন্ট বিফোর দে স্টপস ইউ। আর এখানে দাঁড়ালাম একটি ঝর্ণাটা দেখার জন্য, অনেক উঁচু থেকে পড়ছে। বাহ, প্রচুর জল, প্রচন্ড আওয়াজ। এখানে একটা এই বাইকার গ্রুপ, বাইকের ভিড়। ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে এরা। সেলাটপ 18 কিলোমিটার, তাওয়াং 95, জাসমানগঞ্জ তার উপরে, সেলাটপ 18 কিলোমিটার। হ্যালো বাপু, হ্যালো। আমরা সেলাটপের থেকে প্রায় 18 কিলোমিটার ডিস্টেন্সে এখনও আমরা আবার নতুন করে হাইট গেইন করছি। তার মানে সেলাটপ তো প্রায় বুঝতেই পারছেন 13,700 ফুট, আর হালকা ফালকা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। ভিজিবিলিটি নিয়ে এখন অবধি কোনো প্রবলেম নেই। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে যারা এসেছিল পুরো মেঘ ঢেকে যায়, দেখা যায় না। এখন অবধি আমাদের সাথে সেটা হয়নি। আর সেকেন্ড থিং হচ্ছে, এখানে কিন্তু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু দোকানপাট, বাজার ফাজার এগুলো কিন্তু অনেক কম। তুলনামূলকভাবে সিকিম বা দার্জিলিংয়ের দিকে যেমন প্রচুর বাজার বা সব দেখা যায়, খাওয়া টাওয়া এই দেখা, এখানে কিন্তু মিলিটারি ছাড়া প্রায় ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু
মানে খালি, এবং এখানে যেটুকু বা শপ আছে বা কিছু আছে খাওয়ার জায়গা ফায়গা, সেটাও কিন্তু দেখছি ম্যাক্সিমাম মিলিটারি দিয়েই পরিচালিত হয়। তো আমরা এখন আর একটু বেশি দূরে নেই, তার মধ্যে বৈশাখী বলে একটা জায়গা আসবে যেটা খুব প্রসিদ্ধ জায়গা। তো এটা একটা মিলিটারি জোন। ও বলতে বলতে আমরা বৈশাখীর কাছে চলেই এসেছি। এটা একটা সেলা অরিয়ার এখানে একটা অপশন আছে, আর এখানেও আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, কারণ এখানেও খাওয়া দাওয়ার অপশন আছে, এবং এখানে কিন্তু পুরোটাই মিলিটারি দ্বারা পরিচালিত হয়। সেলা অরিয়ারটা দেখাও মাম্মাম, এদিকটা দেখাও, সেলা অরিয়ার। আর এখান থেকে আমরা এখনো এতে যাবো। এখানে তো মাকে দাও, এখানে তো লোকে নামছে। আরে দাঁড়ান তো, করছি, যাচ্ছে মাটি কোথায়? দিলেও মা তুলতে পারবে। গাং নাং, এটাকে কি আছে? ভুটান, এই যে এক্সপ্লোর ম্যাপ, ওয়েস্ট কামিং, তাওয়াং। ওই তো বুমলা, চুম্বি, ওটা চীন, তাওয়াং, জংফল, সব দিয়ে এই যে এখানে বসে চা খাইয়েছিল ওরা। ও দেখ, এই তো এখানে একটা কি, এখানে একটা এ আছে, এই তো গরম চাই, বেকারি গিফট মোমো শপ। সব আছে। কালার পাথর, সাদা পাথর একদম ভরা, কি বলবো আমি। দেখতে যাই। এ পাহাড় বরফের বরফের হচ্ছে বরফের বাড়ি ফেলে দেয় আমাদের গায়ে। ও পুরো তাওয়াং হচ্ছে 13,700। 11,246। পুরো বাইকার গ্রুপ দেখতে পাচ্ছি। কোথা থেকে এসছে? আসাম থেকে। ওই সেই দুজন যে এসেছিল, না না, তারা না, এটা আলাদা। এটা আবার আলাদা। হ্যাঁ, এখনো আমাদের তাওয়াং 89 কিলোমিটার, আমরা 11,200 ফুটের উপরে অলরেডি চলে এসেছি। সেলা টপে যাচ্ছি। হ্যাঁ। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। 12:02 বাজে, প্রতি ঘন্টা রিপোর্টিং করে দিল। এখন পুরো ঘন ঘন মেঘ কুয়াশার কুয়াশা। মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা চাইছি একটু বরফ পড়ুক, বরফ বরফ চাইছি, কিন্তু কিন্তু এই বরফ রে, একটু দেখতে পাই। এবার তো এই দেখা আস্তে, যাচ্ছে না। আস্তে আস্তে লাইট জ্বালালাম। লাইট জ্বালুন, আস্তে আস্তে চলুন, পুরো তাড়াহুড়ো নেই। না, পুরো মেঘ ভর্তি হয়ে গেছে। মেঘ ভর্তি হয়ে গেছে। সেলা সেলা টানেল পাস 13, 17, সেলা পাস সেলা 17। টানেল 13, জং 56, তাওয়াং 94। সত্যি তার মানে সেলা এখনো 13। না, দরকার নেই। আমরা রোডের ছবি দিচ্ছি, দেখুন না, আপনি একটু ঠিক করে দেখুন, দেখে চালান। এখানে মিলিটারি ছাড়া কাউকেই পাবেন না। শিলাপাস দিয়ে আমরা যখন যাচ্ছি, শিলাপাস টপি, আমরা বৃষ্টির মধ্যে পড়েছি। প্রচুর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। একটু শুকনো হতেই পারতো, বরফ হতো, শুকনো হতো, তাতে তবেই না মজা হতো। যতই আমরা সেলা টপের দিকে উঠছিলাম, আমরা বৈশাখীতে ছিলাম প্রায় 11,246-এ, সেলা টপ 13,700, তার মানে অলমোস্ট 12,500 ফুট হয়তো আমরা উঠে এসেছি। বৃষ্টিটা অনেকটাই বেশি হতে শুরু করলো। বৃষ্টিটা চাইছিলাম না, কিন্তু আমাদের চাওয়া এবং না চাওয়ার মধ্যে তো কিছু যায় আসে না, প্রকৃতি তার আপন খেয়ালই চলবে। বৃষ্টিটা হলে বেসিক্যালি ভয়টা লাগে, যেহেতু পাহাড়গুলো বেশ উঁচু উঁচু, ল্যান্ডস্লাইড হওয়ার বা টুকরো টুকরো পাথর পড়া, তার সাথে বড় ল্যান্ডস্লাইড হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থেকে যায়। তো যাই হোক, তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, আমাদের লেন মেনটেন করেই যাচ্ছিলাম, কারণ সেলা টপের দিকে বা সেলা পাশের দিকে যখন আপনারা উঠবেন, খেয়াল করবেন নিচের মতো কিন্তু রাস্তাটা অতটা ওয়াইড নয়, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে, তবু নিজের মতো সন্তর্পণে, কারণ বারবার ভিজিবিলিটি ব্লক হচ্ছিল, কারণ মেঘ চলে আসছিল, কারণ মেঘের অনেক উপর দিয়ে আমরা যাচ্ছি, প্রায় 12, 12.5 বা 13,000 ফুটের কাছাকাছি চলে এসেছি। তো সেই জন্যই খুব নমিনাল স্পিড মেনটেন করে সাইডটাকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ পাথর
মানে পাথর পড়ার একটা চান্সেস থাকছে। এইখানটা ক্যামেরা করো, কেমন ঝুলে আছে একদম। বাবা, কিন্তু ফেলে দেওয়াই উচিত। মানে বললে না যেটা বলছেন ফেলে দাও, ওটা উপরে উঠে পড়ে যাবে, ওর উপরে কিছু কিছু হয়তো এমন আছে যেটা ফেলতে পারছে না। রোদ বেরিয়ে গেছে। খালসা ডিয়ার সেলাটপের কাছাকাছি আসলাম, দেখতে পাচ্ছেন রাস্তা ছোট, তার মধ্যে দেখতে পাচ্ছেন ওখানে সাইন দেওয়া আছে স্টোন পেল্টিং এরিয়া, এবং তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আর তা বুঝতেই পারছেন সাইডে বিশাল বড় বড় লরি যাচ্ছে এবং লোডেড লরি, এদেরও একটা ভাইব্রেশন আছে, যে ভাইব্রেশন এই বৃষ্টিতে আরও ভালো কাজ করবে পাথর পড়ার জন্য আর কি। তো যাই হোক, একটু সাবধানে সন্তর্পণে শুধু রাস্তার দিকে খেয়াল না, সাইডের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। আর এই জায়গাগুলো কিন্তু হাই ক্লাইম আছে, তো আমি আমার সাইড মেনটেন করে যখন সাইড থেকে গাড়ি আসছে তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি যাতে স্পিডটা স্লো করে দাঁড়িয়ে যেতে না হয়, দাঁড়িয়ে গেলে কিন্তু একটু প্রবলেম। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন মেঘ আমাদের নিচে, যেমন আমরা প্লেন থেকে দেখি না মেঘ আমাদের নিচে, তো এখানে মেঘ আমাদের অনেকটাই নিচে আছে। তো ড্রাইভ করতে খুব মজা লাগছিল। ওয়েদারও আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে, কিন্তু আমরা কাঁচ ফাঁচ বন্ধ রেখেছি, সে কারণে আমাদের এখন অবধি কোনো প্রবলেম হচ্ছে না। আমি জানি না আপনাদের কেমন লাগছে, রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস, আমার কিন্তু ড্রাইভ করতে খুব মজা আসছে। সকলেই মোটামুটি চুপচাপ বসে আছে, আর আমি আমার সুন্দরভাবে চেষ্টা করছি ড্রাইভ করে যাতে ভালোভাবে সেলাটপে পৌঁছে যেতে পারি। বাইরের টেম্পারেচার যথেষ্ট খারাপ, মাঝে মাঝেই মেঘ আসছে, তো আমি এখানে মোটামুটি স্পিড মেনটেন করেছি। হ্যাজার্ড লাইট ডেফিনেটলি জানিনি, কারণ হ্যাজার্ড লাইটটা জ্বালানো উচিত যদি গাড়ির কোনো প্রবলেম হয়। আমি হেডলাইটটাকে একদম আপার করে অন করে আসছি, বাঁকে হর্ন দিচ্ছি এবং চেষ্টা করছি যাতে সাবধানে পৌঁছানো যায়। দেখুন, পাহাড়ে চালাতে গেলে আমি আপনাদের প্রথমে বলছি রকেট সায়েন্স কিছু নয়, একটু সাবধানে কনসিয়াসলি স্পিড মেনটেন করে চালালেই পুরো ব্যাপারটা খুব এনজয় করা যায়। বরফ দেখতে পেয়ে গেছি। স্নো ক্যাপ মাউন্টেন। সেলাপাস থেকে আমরা আর খুব বেশি দূরে নিয়ে, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন পুরো মেঘ ভর্তি হয়ে গেছে, তার মধ্যে স্নো ক্যাপ মাউন্টেন, অদ্ভুত সুন্দর লাগছিল। রাস্তা আর একটু ন্যারো হয়েছে, আর দেখতেই পাচ্ছেন মেঘ পুরো ঘিরে ধরছে, মাঝে মাঝেই পুরো একদম ঝাপসা, কোনো ভিজিবিলিটি থাকছে না, তখন খুব স্লো করে দিচ্ছি, গাড়ি হেডলাইট অন করে রেখেছি আপে। আর উপরে দেখতে পাচ্ছেন বরফ, বাইরের টেম্পারেচার যথেষ্ট কম, আমার গাড়িতে টেম্পারেচার দেখায় না, তবে হ্যাঁ এক্সপেক্টেড 0 বা তার আশেপাশেই কাছাকাছি হবে, হয়তো 4-5 ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু আমাদের ঠান্ডা লাগছে না, কারণ আমরা গাড়ির কাঁচ খুলিনি, তবে হ্যাঁ হিটারও অন করিনি, জাস্ট উপরে ওই রেন ভাইজার অব্দি একটু খোলা রেখেছি যাতে ভিতরটা ফগি না হয়ে যায়। আর বিয়ারও হ্যাটস অফ, এত বৃষ্টি এত ঠান্ডার মধ্যেও ওনারা কাজ করে চলেছে। নড়ি যাচ্ছে সামনে, নড়ি আর আস্তে আস্তে করে পাশ দিয়ে এই ধুয়ো ধুয়ো ছাড়ছো কেন? কেন এইসব দুর্গন্ধ ছাড়ছো? বাতকর্ম করে দিল। যে কোনো রকমের পাস মানেই বুঝতে পারেন যে সেটা টপ মোস্ট জায়গায়। দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে বড় বড় পাথরের চাইগুলো খুলে খুলে এসে পড়ে আছে। বিয়ারও সবসময় কাজ করে চলেছে এই বৃষ্টির মধ্যেও, এরকম দুর্গম জায়গায় স্বভাবতই বিয়ারও না থাকলে হয়তো আমরা পৌঁছাতেও পারতাম না। তো হ্যাটস অফ টু বিয়ারও। এবার আমরা যখন যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা কুয়াশা ভরে যাচ্ছে। সবসময় আমি সকলকেই বলবো একটু স্পিড মেনটেন করে চালান, আর সেলাপাসের খুব কাছাকাছি। আর আপনারা জানেন কোনো পাস মানে আমরা এখন অল্টিটিউড গেইন করছি, তার মানে পাস থেকে আবার আমরা নিচের দিকে নামবো। পাস মানে কোনো একটা এরিয়ার সবচেয়ে উঁচুতম জায়গা।
তো সেলা পাসটাও সেরকম। তো সেলা পাসের অনেক কাছাকাছি চলে এসেছি, স্নো ক্যাপ মাউন্টেনগুলো আমাদের অনেকটাই কাছে চলে এসেছে। আর বৃষ্টি এখন একটু হলেও কমেছে, কিন্তু রোদের দেখা নেই এখন। কখনো কখনো ভিজিবিলিটি এখন দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে, কখনো কখনো আবার প্রচুর মেঘ চলে আসছে। তো এই সবের মধ্যে থেকে একটা রোমাঞ্চকর রাইড অনুভব করছি। আমি চাই সকলে আসুক, এই রোমাঞ্চকর অনুভূতিটা ফিল করুক, সবাই দেখো। তাহলে ভালো লাগবে। আর অরুণাচল প্রদেশ একটু ডিস্টেন্স বলে আমরা অনেকেই আসতে চাই না, আমাদেরও টাইমিং কম আছে, তার মধ্যেই আমরা চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় দেখে, নিজেরা দেখে আপনাদেরকেও দেখিয়ে নেওয়া, তাতে যদি আপনারা আসতে পারেন। কারণ অরুণাচল প্রদেশ আসার চান্সেস অনেক কমে যায়, কারণ যেহেতু কলকাতা থেকে অরুণাচল প্রদেশের ডিস্টেন্স অনেকটাই। তো আমরা তো জানেনই, আমি আপনাদেরকে বলবো যে যারা আসছেন, আমাদের একটু প্রবলেম আছে বলে হয়তো আমাদেরকে একটু ফাস্ট চলে যেতে হবে। যারা আসছেন ডেফিনেটলি 7-10 দিনের টাইম নিয়ে এখানে আসুন, এনজয় করুন। আমরা সেলা পাশে সেলা গেটের কাছে উপস্থিত। ওয়েলকাম টু তাওয়াং। শিলার হচ্ছে তাওয়াংয়ের, কি রে এখানে দাঁড়িয়ে গেল কেন? তাওয়াংয়ের এই যেখানে সেখানে দাঁড়াতে তো শুরু শেষে আমরা সেলা পাশে গাড়ি ওখানে রেখেছি। আর ওয়েলকাম টু তাওয়াং। অবশেষে আমরা সেলা পাশে 800 সিসির গাড়ি নিয়ে পেরেছি। থ্যাঙ্কস টু ইউ। আরেকবার দাঁড়াও এক সেকেন্ড। বাবা ফিরে গেছে। ওকে রুটিটা দিয়ে দিই। সেলা লেক বাইরে যথেষ্ট ঠান্ডা। আমরা একটা জিপ গাড়ির মধ্যে তেইলে এসছি, আর ওই সামনের পাহাড়টায় বরফ দেখা যাচ্ছে। আমরা একটু নিচের দিকে যাচ্ছি। অল্প অল্প খাটে খাটে না, বড় সেইটা শিলা লেক, এটা শিলা লেক না, সেইটা। সেইটা সেলা লেক। এটা তাহলে সেলা এই লেকের বাবা ছোট সমস্যা। দাঁড়িয়ে একটু ছবি তুলি চলো না। গাড়ি আর কোথায় যাবে? এখানে দেখো তো বোঝা আছে। চট ঠিক জায়গায় রাখবো না, ওর চাপ দিচ্ছ কেন? পুরো মানে বলো না বাবা। এই তো মিলা হোমস্টে, এই দেখো। এখানে খাওয়ারের সব লাইভ দেখবে। আমরা কেউ খাবো না এখন। কেন খাবো না? এই আমার খিদে পাইনি। তোমার তো কখনো খিদে পাই না। ও আমি তো একটু লেস খেয়ে নিয়েছিলাম। অবশেষে উই আর এট সেলা লেক। 800 সিসির গাড়ি অবশেষে পৌঁছালো সেলা লেকের পাশে। এই মা সবাই বলছে ওই জলের দিকে চলো। সেলা লেকের নিচে অব্দি যাওয়া যায়, একদম লেকের পাশ দিয়ে ঘুরে আসা যায়। সুন্দর লাগছে। এই 13,700 ফুটে আমরা 800 সিসির গাড়ি নিয়ে জিতেছি। ভিক্টরি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সকালে বি দেখাও, জিতেছি। বি দেখাও। 13,700। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হয়ে যাচ্ছে। চলো ওঠো। আমাদের দুটো ছবি তুলে দিই। আচ্ছা, আপনি একটা ছবি কি করে আসুন চোখ তুলে দিন। ও আচ্ছা, সেই সেলফি। টাইমার দিই। দাঁড়া।